Hello friends, my name is Shivabroto Sarkar and you are watching my channel English Learner. English Learner চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স সম্পর্কে। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনাইট টেন্স সম্বন্ধে। এখানে আমরা কিছু সেন্টেন্স নিয়েছি। এই সেন্টেন্সগুলোকে আলোচনা করে দেখব যে পাস্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচারটা কেমন হয়। আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সব কিছু চিনে গেছি। এখন প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে লেখা আছে হি গেভ মি আ পেন। হি গেভ মি আ পেন। সাবজেক্ট he, verb gave, object me, a pen। অর্থাৎ he সাবজেক্ট পেলাম, gave ভার্ব পেলাম, me অবজেক্ট পেলাম। আবার এ পেন এটাও একটা অবজেক্ট পেলাম। আমরা এর আগে দেখেছি যে একটা বাক্যে একের বেশি অবজেক্ট ব্যবহার হতে পারে। এখানে দুটো অবজেক্ট ব্যবহার হয়েছে। এইবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও সাবজেক্ট ছিল, ভার্ব ছিল, অবজেক্ট ছিল। এখানেও সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। এখন পার্থক্যটা কোথায়? এই যে ভার্বটা আছে এই ভার্বটা হচ্ছে গেভ লেখা আছে, অর্থাৎ এর যে প্রেজেন্ট ভার্ব সেটা গিভ। তার পাস্ট ফর্ম হচ্ছে গেভ এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। এই ভার্বের অনেকগুলো ফর্ম আছে। আমরা টেন্সের ক্ষেত্রে মোটামুটি 5টা ফর্ম ব্যবহার করি। একটা মূল ভার্বের সঙ্গে এস যোগ করে বা ইএস যোগ করে, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আবার একটা শুধু মূল ভার্ব ব্যবহার করি। এখানে আমরা দেখলাম গেভ অর্থাৎ পাস্ট ফর্ম ব্যবহার করছি। এর পরবর্তীতে আমরা আরও টেন্স শিখতে গিয়ে দেখব যে সেখানে এই গিভেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ব্যবহার হচ্ছে। আবার অনেক জায়গায় দেখব যে এই গিভ মূল ভার্বটার সঙ্গে আইএনজি ইং যুক্ত হচ্ছে, অর্থাৎ গিভ ইং, গিভিং। তা সেগুলোকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। তবে এই যে তিনটে ফর্ম, এই তিনটে ফর্ম খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে যখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের যে রূপগত পরিবর্তন সেগুলো নিয়ে যখন আলোচনা করব তখন এগুলোকে আরও ভালোভাবে আমরা জানতে পারব। তাহলে ভার্বের তিনটে ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটে ফর্মকে আমাদের এখন ভীষণভাবে জানার দরকার এই টেন্সটা শেখার জন্য। একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পাস্ট পার্টিসিপল। তা এখানে এই যে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটাকে আমরা সংক্ষেপে V2 বলি। অর্থাৎ ভার্বের যে দ্বিতীয় ফর্ম সেটাকে V2 বলি। ভার্বের প্রথম ফর্ম প্রেজেন্ট ফর্মটাকে আমরা P1 এবং থার্ড ফর্ম যেটা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটাকে P3 হিসাবে আমরা সংক্ষেপে লিখি। তাহলে এখানে আমরা দেখতে পেলাম প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের এই সেকেন্ড ফর্মটা বসবে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসবে এবং তারপর বসবে হচ্ছে অবজেক্ট। এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আমরা দেখেছিলাম যে প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্বের প্রথম ফর্মটা বসে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসে এবং তারপর অবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট একই থাকছে, অবজেক্ট একই থাকছে, শুধু পরিবর্তন হচ্ছে এই ভার্বের জায়গাটা। টেন্স কাকে বলে বলতে গিয়ে বলেছিলাম যে টেন্স হচ্ছে ক্রিয়ার কাল।
ক্রিয়াটা কোন সময় ঘটিত হচ্ছে সেই যে সময় ঘটিত হচ্ছে সেইটাকে উল্লেখ করে এই টেন্স। তা এখানে সেই কারণেই শুধুমাত্র ভার্বটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রেজেন্ট টেন্সে আমরা দেখেছিলাম যে ভার্বটা বর্তমান কালে থাকে, অর্থাৎ তার প্রেজেন্ট ফর্ম বসাতাম, এবং যেহেতু এখন আমরা পাস্ট ইনডিফিনাইট লিখছি সেহেতু আমাদের বসছে এই ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম। তাহলে এই বাক্যটা থেকে আমরা দেখতে পেলাম যে বাক্যে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম বসেছে, তারপর বসেছে অবজেক্ট। পরবর্তী বাক্যটায় দেখব কি আছে। দ্য পেন ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য পেন ওয়াজ ভেরি বিউটিফুল। দ্য পেন এখানে সাবজেক্ট, ওয়াজ ভার্বের সেকেন্ড ফর্ম এবং ভেরি বিউটিফুল আদার্স, এটা অবজেক্ট নয় এই ভার্বের। পরবর্তীতে আমরা আলোচনা করব যে কি কি ফর্ম আদার্স রূপে বসে সেগুলো নিয়ে। তার পরের বাক্যে আছে হি হ্যাড আ কার। এটা সাবজেক্ট, হ্যাড ভার্ব, আ কার অবজেক্ট। তো এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম। আবার তারপরের বাক্যে দেখি আই ড্রোভ হিজ কার। আমি তার গাড়ি চালিয়েছিলাম। আই ড্রোভ হিজ কার সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। তারপরের বাক্যে হি উড অথবা ইউজ টু ওয়াক এভরিডে। এই যে উড ওয়াক অথবা ইউজ টু ওয়াক, এইটা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে হি সাবজেক্ট, উড ওয়াক ভার্ব তার সেকেন্ড ফর্ম এবং তারপর অন্যান্য যা কিছু বসে অবজেক্ট বা আদার্স। আচ্ছা, তারপরের বাক্যে হি টুক স্লিপিং পিল রেগুলারলি। হি সাবজেক্ট, টুক ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট বা আদার্স। অর্থাৎ এই বাক্যগুলো থেকে প্রথমত আমরা এটাই দেখতে পেলাম যে প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম বসবে এবং তারপর অবজেক্ট, আদার্স যা কিছু আছে সেইগুলো আমরা বসাবো। অর্থাৎ এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাই হলো পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। এবার এখানে এই বাক্যগুলোর ভেতরে এই বাক্যটায় একটু দেখলাম অন্য ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে। তা অন্য ধরনের শব্দ কেন ব্যবহার করা হয়েছে? এখানে এই যে উড বা ইউজড টু, এইটা ব্যবহার করা হয় কোনো অতীতের অভ্যাসকে বোঝানোর জন্য। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা আমরা কি বোঝাই, কোন ধরনের বাক্যগুলোকে বোঝাই? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা আমরা বোঝাই যে কোনো একটা কাজ অতীতকালে হয়েছে তেমন কিছু, অথবা আমাদের অতীতের কোনো অভ্যাসকে আমরা এই প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট টেন্স দ্বারা বোঝাই। তাহলে যখন অতীতের কোনো অভ্যাসকে বোঝাবো সেই সময় আমরা এই উড অথবা ইউজ টু এই ভার্বটাকে ব্যবহার করব। এবার কখন উড ব্যবহার করব আর কখন ইউজ টু ব্যবহার করব? ইউজ টু সাধারণত লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং উড সাধারণত কথা বলার ক্ষেত্রে ব্যবহার করা হয়। হি টুক স্লিপিং পিল রেগুলারলি, এই যে বাক্যটা আছে অর্থাৎ সে নিয়মিত ঘুমের ওষুধ খেত বা তিনি নিয়মিত ঘুমের ওষুধ খেতেন। তা এইখানে এটাও কিন্তু তার একটা অতীতের অভ্যাস বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আমরা এই উড বা ইউজ টু ব্যবহার করিনি। কেন করিনি?
যদি এই ধরনের শব্দ থাকে যেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এটা তার অতীতের অভ্যাস, মানে তিনি রেগুলারলি অর্থাৎ নিয়মিত নিতেন, এই নিয়মিত এই শব্দটা দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই স্লিপিং পিল নেওয়াটা বা স্লিপিং পিল খাওয়াটা তার অতীতের অভ্যাস ছিল। এই অতীতের অভ্যাসের ক্ষেত্রে আরও একটা কথা মনে রাখতে হবে যে যেগুলো অতীতের অভ্যাস আমরা বলি সেগুলো কিন্তু আর বর্তমানে থাকে না, অর্থাৎ আগে তিনি সেই কাজটা করতেন এখন তিনি করেন না, বা আগে আমি সেই কাজটা করতাম এখন আমি করি না, বা আগে সে সেই কাজটা করতো এখন করে না, এই রকম কোনো কিছু বোঝালে তখন কিন্তু এই উড, ইউজ টু এগুলো ব্যবহার হয়। এবং এই উড বা ইউজ টুর পরে যে ভার্বটা লেখা হয় এই ভার্বের কিন্তু আর V2 অর্থাৎ সেকেন্ড ফর্ম বসে না, এই ভার্বটা বসে প্রেজেন্ট ফর্ম অর্থাৎ V1। ইউজ টু বা উড এর পরে বসাতে হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আমরা কখন ব্যবহার করি, অতীতের কোনো অভ্যাস বা অতীতে ঘটে গেছে এমন কোনো ঘটনাকে বোঝানোর জন্য আমরা এই পাস্ট ইনডিফিনাইট টেন্সটা ব্যবহার করি। সরি, আগে মনে হয় প্রেজেন্ট বলেছিলাম, হ্যাঁ প্রেজেন্ট নয়, এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এই পাস্ট ইনডিফিনাইট টেন্সটা আমরা কখন ব্যবহার করি, অতীতে কোনো ঘটনা ঘটেছে তেমন কিছু বোঝাতে বা আমাদের অতীতের কোনো অভ্যাসকে বোঝাতে এই পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার হয়। যেমন হি গেভ মি আ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল, অর্থাৎ যে কাজটা ঘটেছে সেটা অতীতকালে, দেওয়া কাজটা অতীতকালে ঘটে গেছে, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবং এইখানে আমরা দেখলাম যে হি উড ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং, তিনি প্রতিদিন সকালে হাঁটতেন, অর্থাৎ এক সময় তার এই হাঁটার অভ্যাসটা ছিল এখন নেই, সেই কারণে এখানে আমরা এই ওয়াক হাঁটা, হাঁটা ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে ইউজড টু ব্যবহার করেছি, অথবা এটাকে উড হিসাবেও ব্যবহার করা যায়। যখন আমরা কথ্য ভাষায় যখন কথোপকথন করব সেই সময় কিন্তু আমরা উড ব্যবহার করব, এবং যখন আমরা লিখে প্রকাশ করব সেই সময় আমরা ইউজ টু ব্যবহার করব। এবং আরও কিছু শব্দ আছে যেমন রেগুলারলি, অফেন মানে প্রায়শই, প্রায়শই বললেও হ্যাঁ তিনি প্রায়শই নদীতে স্নান করতেন, হ্যাঁ এই প্রায়শই অর্থাৎ তার অতীতে একটা অভ্যাস ছিল, এরকম রেগুলারলি, অফেন এই ধরনের শব্দ যদি থাকে হ্যাঁ তাহলে পরে কিন্তু সেটাও অতীতের অভ্যাস বোঝায়, এবং সেই কারণে সেই বাক্যগুলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হয়। এবং তখনও আমরা কিন্তু এই সাবজেক্ট, তার ভার্বের সেকেন্ড ফর্মটা এবং অবজেক্ট লিখি, অর্থাৎ এই স্ট্রাকচারটাকে মেনটেন করি। তা এই হলো পাস্ট ইনডিফিনাইট টেন্স। এরপর আমরা কিছু বাংলা বাক্য নেব এবং চেষ্টা করব সেই বাংলা বাক্যগুলোকে এই যেটুকু নিয়ম শিখলাম সেই নিয়মটার উপর ভিত্তি করে সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করার। ঠিক আছে, দেখি যে বাংলা বাক্যগুলো কি আছে। এখানে আমরা কিছু বাক্য নিয়েছি, এই বাক্যগুলোকে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব, ঠিক যে নিয়মটুকু আমরা শিখেছি তার উপরেই ভিত্তি করে। তিনি একজন ভালো ছাত্র ছিলেন। তাহলে আমাদের প্রথম কি করতে হবে, সাবজেক্টকে সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে সাবজেক্ট তিনি, একজন ভালো ছাত্র ছিলেন, এই যে ছিলেন এটা হচ্ছে ভার্ব, এবং একজন ভালো ছাত্র এটা অবজেক্ট। এবার আমরা কি বলেছিলাম, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। এই হলো আমাদের পাস্ট ইনডিফিনাইট টেন্সের বা সিম্পল পাস্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে সাবজেক্টকে তিনি, হি, তিনি, হি। ভার্ব টু ছিলেন, হওয়া, হওয়া অর্থাৎ বি,
এই বি ভার্বের মধ্যে পড়ে অ্যাম, ইজ, আর। এবার এগুলোর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার হয় এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে ওয়ার ব্যবহার হয়। তাহলে এখানে সিঙ্গুলার নাম্বার, হি বলতে একজনকে বোঝায়, অর্থাৎ ব্যবহার হবে ওয়াজ। হি ওয়াজ একজন ভালো ছাত্র, আ গুড স্টুডেন্ট। হি ওয়াজ আ গুড স্টুডেন্ট, তিনি একজন ভালো ছাত্র ছিলেন। এই বাক্যটা আমরা দেখলাম যে ছিলেন, অর্থাৎ তার ছাত্রাবস্থায়, তিনি তো এখন আর ছাত্র নেই, হ্যাঁ, তার ছাত্রাবস্থায় তিনি বেশ ভালো ছাত্র ছিলেন। তা সেই কারণেই এটা অতীতকালে তার যে হওয়াটা সেটা অতীতকাল বোঝাচ্ছে, আমরা সেই কারণেই এই পাস্ট ইনডিফিনাইট টেন্সে এটা লিখলাম। হি ওয়াজ আ গুড স্টুডেন্ট। তিনি প্রতিদিন স্কুলে যেতেন। তিনি প্রতিদিন স্কুলে যেতেন। এখানে এই যে প্রতিদিন যাওয়া, এই প্রতিদিন শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে, যে অতীতের একটা অভ্যাস। অর্থাৎ হি, যেহেতু এখানে প্রতিদিন শব্দটা আছে, সেহেতু আমরা আর ইউজ টু বা উড ব্যবহার করব না, কারণ প্রতিদিন এই শব্দটা দিয়েই আমরা এটা যে পুরনো দিনের বা অতীতকালের যে অভ্যাস সেটাকে বোঝাতে পারবো, বোঝাতে সক্ষম হব। সেই জন্য সিম্পলি এইভাবেই লিখব যে হি, সাবজেক্ট, ভার্ব হচ্ছে যেতেন, গো মানে যাওয়া, গো মানে যাওয়া, ওয়েন্ট এর সেকেন্ড ফর্ম, গন এর থার্ড ফর্ম। অর্থাৎ গো প্রেজেন্ট ফর্ম, ওয়েন্ট পাস্ট ফর্ম এবং গন পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে আমরা কোন ফর্মটা লিখি? পাস্ট সিম্পল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখি ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে লিখব যেতেন অর্থাৎ ওয়েন্ট। হি ওয়েন্ট, কোথায় যেতেন? টু স্কুল, প্রতিদিন অর্থাৎ এভরিডে। হি ওয়েন্ট টু স্কুল এভরিডে, তিনি প্রতিদিন স্কুলে যেতেন। সে তার ঘর পরিষ্কার করেছিল। সে তার ঘর পরিষ্কার করেছিল অর্থাৎ করেছিল, পরিষ্কার করেছিল, অতীতের ঘটনা, অর্থাৎ এটা আমরা লিখব সিম্পল পাস্ট টেন্সে। সাবজেক্টকে সে, হি, ভার্ব পরিষ্কার করা, পরিষ্কার করা ইংরেজি হচ্ছে ক্লিন, ক্লিন, এটা প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, V1, ক্লিনড এইটা হচ্ছে V2 এবং এর V3ও ক্লিনড। সুতরাং প্রেজেন্ট, পাস্ট, আবার এটাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম, ক্লিন, ক্লিনড, ক্লিনড। তাহলে হি ক্লিনড, ঘর পরিষ্কার করেছিল, তার ঘর, হিজ রুম। হি ক্লিনড হিজ রুম, সে তার ঘর পরিষ্কার করেছিল। আচ্ছা, পরের বাক্যটা আছে হাসান তবলা বাজাতো। হাসান তবলা বাজাতো, অর্থাৎ হাসানের অতীতকালে তবলা বাজানোর অভ্যাস ছিল। সাবজেক্ট হাসান, বাজাতো এটা ভার্ব, তবলা এটা অবজেক্ট। সুতরাং প্রথমে লিখব সাবজেক্ট হাসান,
এইবার অতীতকালের অভ্যাস বোঝাচ্ছে, সুতরাং আমরা এখানে সেই উড অথবা ইউজড টু এটাকে ব্যবহার করব। ইউজড টু ব্যবহার করব লেখার ক্ষেত্রে, আর উড ব্যবহার করব বলার ক্ষেত্রে, তবে বর্তমান গ্রামারে দুটোকেই মেনে নেওয়া হয়। হাসান উড বাজানো ইংরাজি, প্লে এর পাস্ট ফর্ম প্লেড, সুতরাং হাসান উড প্লে। এখানে কিন্তু বলেছিলাম যে উড যদি থাকে বা ইউজড টু যদি থাকে তাহলে এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা লিখব, কারণ উড এ নিজেই একটা পাস্ট ফর্ম এবং ইউজড এটাও নিজেই একটা পাস্ট ফর্ম, সুতরাং পরপর দুবার পাস্ট ফর্ম ব্যবহার করার প্রয়োজন হয় না, তাই এরপর শুধু এই ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসাতে হয়। তাহলে হাসান উড প্লে অথবা হাসান ইউজড টু প্লে তবলা। ঠিক আছে, এবার পরের বাক্যটায় আবার আছে হাসান তবলা বাজিয়েছিল। হাসান তবলা বাজিয়েছিল অর্থাৎ হয়তো কিছুদিন আগেই সে এই কাজটা করেছিল, অর্থাৎ অতীত হয়ে গেছে, কিন্তু তার তবলা বাজানোর অভ্যাসটা এখনো আছে। এই ক্ষেত্রে এটাও আমরা লিখি সাধারণ অতীত বা সিম্পল পাস্ট টেন্সে, হাসান তবলা বাজিয়েছিল। এক্ষেত্রে সাবজেক্ট লিখব হাসান, হাসান বাজিয়েছিল। এক্ষেত্রে কিন্তু আর উড বা ইউজ টু ব্যবহার করব না, এক্ষেত্রে সিম্পলি লিখে দেব প্লেড। হাসান প্লেড, কি বাজিয়েছিল? অবজেক্ট তবলা। এই হলো সিম্পল পাস্টের সাধারণ ধারণা, অর্থাৎ প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বসবে, তারপর অবজেক্ট বসবে, এবং যদি অতীতের কোনো অভ্যাস বোঝায় তখন উড অথবা ইউজড টু এই শব্দটার পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে বসিয়ে দিতে হবে। তাহলেই আমরা সুন্দরভাবে এই পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সের উপরে যে কোনো বাক্য লিখতে পারবো। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আমরা ফিউচার টেন্সটা নিয়ে আলোচনা করব এবং সমস্ত টেন্স শেষ হয়ে যাওয়ার পরে এই বিভিন্ন ধরনের বাক্যের মধ্য থেকে আবার নতুন করে আমরা দেখব যে আরও কিছু নতুন নিয়ম পাওয়া যায় কি না, হ্যাঁ, যেগুলো একটু হায়ার লেভেল, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। প্রথমে একদম সিম্পল এইভাবেই আমরা টেন্সের স্ট্রাকচারগুলোকে আগে শিখে নিই। ওকে, তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি ভিডিওগুলো ভালো লাগে, যদি মনে হয় যে এখান থেকে কিছু শিখতে পারছো তবেই, নতুবা নয়। আবার দেখা হবে অন্য ভিডিওয়। বাই।